হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 8, আমরা একটা নতুন অধ্যায় মিন্স চতুর্থ অধ্যায় শুরু করছি, যেখানে প্রকৃতিতে ও জীবজগতে বিভিন্ন রূপে কার্বন যৌগের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো সবচেয়ে প্রথম এটা ফার্স্ট ভিডিও, যেহেতু এখানে আমরা প্রকৃতিতে কার্বন ঘটিত যৌগ কিভাবে আছে কিংবা কোন কোন রূপে আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। বায়ুতে তোমরা জানো CO2 কিংবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ বেড়ে যাচ্ছে। এটা কিন্তু প্রায়ই আমরা শুনি, যেটাকে বলি আমরা পরিবেশ দূষণ হচ্ছে। তো এই যে দূষণ কমানোর জন্য বলা হচ্ছে কি না, গাছ লাগাতে হবে। যত গাছ লাগাবো তত কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে। তাহলে কি করে কমছে সেটাও জানতে হবে। তাহলে প্রকৃতিতে কার্বন ঘটিত যৌগগুলো কিভাবে তৈরি হয় আর কিভাবে তারা অন্য যৌগতে বদলে যায় কিংবা পরিবর্তিত হয় সেইটা জানতে হবে। আর প্রকৃতিতে কার্বন ঘটিত যৌগ সবচেয়ে বেশি, এটা মাথায় রাখতে হবে, প্রায় 10 লাখেরও বেশি। প্রকৃতিতে কার্বন ঘটিত যৌগের অবস্থান কেমন না, কার্বন পরমাণুর বিশেষ কিছু ধর্ম, যাকে আমরা বলি ক্যাটিনেশন ধর্ম, তোমরা দশম শ্রেণীতে গেলে শেষ অধ্যায়তে পড়বে। কার্বনের যোজ্যতা হচ্ছে 4, তাই এই জন্য বলা হয় কার্বনের চতুর্যোজ্যতা। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এদের সঙ্গে এক বা একাধিক বন্ধন গঠনের যে ক্ষমতা সেটা কার্বনের রয়েছে। এই জন্য জীবদেহের সমস্ত জৈব অণু তৈরিতে, সে প্রোটিন হোক, DNA হোক, যাই হোক না কেন, সমস্ত জৈব অণু তৈরিতে কার্বন কিন্তু অপরিহার্য এবং খুব গুরুত্বপূর্ণ। কার্বন নানা রূপে ছড়িয়ে রয়েছে, সে মুক্ত অবস্থায় হোক কি বিভিন্ন মৌলের সঙ্গে যুক্ত অবস্থায়। মুক্ত অবস্থায় যেরকম ধরো হিরে, কোক, গ্যাস কার্বন, গ্রাফাইট আরও রয়েছে, আমি কয়েকটা নামই বলছি। এগুলো মুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, সরাসরি কার্বন। কিন্তু কিছু মৌলের সঙ্গে যুক্ত অবস্থাতেও তাকে পাওয়া যাচ্ছে। কিরকম না, জীবদেহ গঠনকারী মৌলদের মধ্যে অপরিহার্য হলো কার্বন। উদ্ভিদ ও প্রাণীর দেহে কার্বন বিভিন্ন জৈব পলিমার যৌগ, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, DNA, RNA, সেলুলোজ অতভাবে কিন্তু থাকে। ও নানা ক্ষুদ্র অণু যেমন লিপিড, ATP, তোমরা জানো এগুলো এই রূপে অবস্থান করে। প্রাণীদেহের হরমোন, সমস্ত রকমের প্রোটিন ইত্যাদির অণুর মধ্যেও কার্বন পরমাণু থাকে। মানব দেহের মোট ভরের প্রায় 50 কিন্তু কার্বনের ভর। তাহলে বুঝতেই পারছো কার্বনের প্রভাব কতটা, আর কার্বনযুক্ত যৌগ কত আছে। শামুক, ঝিনুক, অন্যান্য জলজ যে ক্ষুদ্রজীব রয়েছে তাদের খোলায় আছে ক্যালসিয়াম কার্বনেট। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের যে হাইড্রোকার্বন যৌগ, তার উপাদান মেন কিন্তু কার্বন, হাইড্রোজেন। শর্করা ও লিপিডের মধ্যে কার্বন প্রধানত হাইড্রোজেন ও অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকে। আবার প্রোটিনের মধ্যেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। প্রকৃতিতে বিভিন্ন যে আকরিকগুলো রয়েছে, যেমন চুনাপাথর, মার্বেল পাথর, ডলোমাইট, ম্যাগনেসাইট, ক্যালামাইন, যেটা দশম শ্রেণীতে গেলে ধাতুবিদ্যা অধ্যায় তোমরা আবার পড়বে, এগুলো সবগুলোই, এই যতগুলো রয়েছে সবে দেখো কার্বন রয়েছে, কিন্তু সবার সংকেত দেখো সবে কার্বন রয়েছে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো বায়ুমণ্ডলে গ্যাস আকারে রয়েছে। প্রাকৃতিক গ্যাসে উপস্থিত যে CNG রয়েছে, মিথেন অণু, সে মিথেন অণুতেও কার্বন রয়েছে। তাহলে একটা কার্বন পরমাণু 4টে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। রেশম, পশম বা পাট এগুলোও কিন্তু কার্বন ঘটিত যৌগ। এর থেকে আমাদের পোশাক তৈরি হয়। বর্তমান যুগে বিভিন্ন আসবাবপত্র, ইলেকট্রনিক দ্রব্য এগুলোতেও কিন্তু কার্বন পলিমার ব্যবহৃত হয়। নানা রকম যে ওষুধ সেগুলোও কিন্তু কার্বনের যৌগ। বিভিন্ন অ্যালকোহল, ক্লোরোফর্ম, বেনজিন, টলুইন এগুলো যে জৈব দ্রাবকগুলো, জল হবে না, জল জৈব দ্রাবক নয়, এই যে দ্রাবকগুলোর নাম তোমরা শুনলে, এই সবগুলোই হচ্ছে কিন্তু কার্বনের যৌগ। এবার একটা টুকরো কথা জেনে নেওয়া যাক। পৃথিবীর সর্বত্র, সে বায়ুমণ্ডল হোক, ভূপৃষ্ঠ হোক, সমুদ্রগর্ভ হোক কি পৃথিবীর অভ্যন্তরে হোক, বিভিন্ন খনিজ আকরিক হোক, এমনকি প্রাণী, উদ্ভিদ, জীবাণুরাজ্য, কার্বন কিন্তু বিভিন্ন রূপে ছড়িয়ে আছে। খালি চোখে দেখে আমরা বুঝতে পারি না যে সারা পৃথিবী জুড়ে কিভাবে কার্বন যৌগের পরিবর্তন হয়েই চলেছে। কখনো পরিবেশ থেকে জীবদেহে, আবার কখনো দেখতে পাই আমরা যে মানুষের কিংবা জীবদেহের যে শরীর, সেখান থেকে পরিবেশের কার্বনের স্থানান্তর ঘটেছে। পরিবেশ ও জীবদের মধ্যে কার্বনের এই চক্রাকার আবর্তনই হলো কার্বন চক্র। এই কার্বন চক্রের কিছু ধাপ রয়েছে। কিরকম ধাপ রয়েছে না, পরিবেশ থেকে প্রথমে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বনের অপসারণ। যেমন বাতাসের কার্বন ডাইঅক্সাইড, তাকে আবদ্ধ কিভাবে করা হয় না, সবুজ গাছ, জলে শ্যাওলা, সায়ানোব্যাকটেরিয়া,
এগুলো কি করে না সালোক সংশ্লেষের মাধ্যমে বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে সরল খাদ্য গ্লুকোজে পরিণত করে। পরে এই গ্লুকোজ পরিবর্তন হয়ে কি করে না স্টার্চ তৈরি করে, অন্যান্য বহু জৈব যৌগ তৈরি করে। বিভিন্ন জৈব যৌগ সংশ্লেষণকে একত্রে বলা হয় বায়োসিনথেসিস কিংবা জৈব সংশ্লেষণ। এর ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড যৌগে আবদ্ধ হয়, কোষের নানা স্থায়ী যৌগে পরিণত হয়। এই ধাপকে আমরা বলি কার্বন আত্তীকরণ, যাকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন। কিছু অবায়ুজীবী যাদের বায়ু প্রয়োজন নেই বাঁচার জন্য, সেই ব্যাকটেরিয়াগুলো কার্বন মনোক্সাইডকে জৈব যৌগে রূপান্তরিত করতে পারে। তাহলে বুঝতেই পারছো বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড কিভাবে আবদ্ধ হচ্ছে। সামুদ্রিক প্রাণীর খোলক গঠন, শামুক, ঝিনুক, এই যে কোরাল জাতীয় প্রাণীগুলো রয়েছে কি করে না জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে, তাকে কার্বনের যৌগে রূপান্তরিত করে এবং তাকে খোলক গঠনের কাজে ব্যবহার করে, যেটা তোমরা ডায়াগ্রামেও দেখতে পাচ্ছ। এরপর ধাতব কার্বনের গঠন, পরিবেশের বিভিন্ন ধাতব কার্বনেট রূপে কিংবা ধাতব কার্বনেট খনিজ রূপে কার্বন অবস্থান করে, যেমন মার্বেল, চুনাপাথর, ডলোমাইট। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে বিভিন্ন ধাতব কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট গঠন করে। যেমন চুনাপাথরের গুহায় যদি যাওয়া হয়, সেখানে এই যে স্ট্যালাকাটাইট এবং স্ট্যালাগামাইটের সুন্দর সুন্দর নানা আকৃতির কথা বলা হয়, এই দেখতে পাচ্ছ তোমরা। এগুলো সবই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট কিংবা চুনাপাথর দিয়ে কিন্তু তৈরি হয়। বৃষ্টির সময় কার্বনের গঠন হয়, বৃষ্টির সময় কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে, সেখান থেকে কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে বাইকার্বনেট আয়ন তৈরি করে, মানে SCO3। কার্বন ডাইঅক্সাইড সমুদ্রের জলে ক্যালসিয়ামের উপস্থিতিতে আবার ক্যালসিয়াম কার্বনেটও কিন্তু গঠন করে, কিন্তু এটি পরে অর্ধকীপ্ত হয়। তাহলে তোমরা দেখলে কতভাবে কার্বন কিন্তু আবদ্ধ হয়ে থাকে। পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন রূপে কার্বনের সংযোজন, জীবনের শ্বসন, মানে ধরো আমাদের প্রত্যেক জীবের যে শ্বসন ও খাদ্যের জারণ, তাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়। কী রকম? সবুজ উদ্ভিদ শ্বাসকার্যের সময় দেহে গ্লুকোজের জারণে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে সেটা ছেড়ে দেয়। এটা সালোক সংশ্লেষের বিপরীত প্রক্রিয়া, যেখানে কার্বন ডাইঅক্সাইড আবার পরিবেশে ফিরে যায়। সমস্ত তৃণভোজী জীব উদ্ভিদ থেকে প্রাপ্ত খাদ্যের ভাঙনে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেইটা বাতাসে ফিরিয়ে দেয়। অন্যান্য পরভোজী জীবরা তৃণভোজী জীবদের দেহজ খাদ্য থেকে পুষ্টি লাভ করে, যেরকম আমরা। এর পাশাপাশি শ্বাসকার্যের মাধ্যমেও তারা বাতাসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে দেয়। তাহলে প্রত্যেক জীব, শুধু আমরা না, অন্যান্য জীবের ক্ষেত্রেও তাই। দ্বিতীয়ত, মৃত জীবদেহ থেকে ব্যাকটেরিয়া ও ছত্রাকের মাধ্যমে জৈব বস্তু পচন ও অন্যান্য পরিবর্তন। আমরা জানি যে ভিজে কাঠ বা পাউরুটিতে আমরা ছাতা ধরতে দেখেছি। তোমরা জানো গরমকালে দুপুরে রান্না করা ডাল বা ভাতও জীবাণুর ক্রিয়াতে নষ্ট হয়ে যায়। মৃত জীবদেহের বা উদ্ভিদ বা প্রাণীজ জটিল অণুদের পরিবর্তন না ঘটলে পৃথিবীর নানান বর্জ্যে ভরে উঠত কিন্তু পৃথিবী। বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক বিভিন্ন এনজাইমের সাহায্যে এই সব জটিল যৌগদের নানান পরিবর্তন ঘটায় ও সরলতর যৌগ তৈরি করে। এই সময় কিছু কার্বন ঘটিত যৌগ মাটি ও জলেও মেশে, কিছু কার্বন ডাইঅক্সাইড বাতাসে ফিরেও যায়। পৃথিবীর বিস্তৃত জলাভূমি, ধান ক্ষেত, বনভূমির মিথেন, এই যে উৎপাদনকারী ব্যাকটেরিয়া নানান উদ্ভিজ পদার্থের বিয়োজনে মিথেন তৈরি করে এবং বাতাসে ছড়িয়ে দেয়। যেরকম গবাদি পশুদের পাকস্থলিতে যেমন ব্যাকটেরিয়া উদ্ভিদের সেলুলোজ হজমে সাহায্য করে, তারাও মিথেন তৈরি করে। উই পোকাদের যে অন্ত্রে কী থাকে না বসবাসকারী যে জীবাণু, তারাও মিথেন তৈরি করে এবং বাতাসে ছড়িয়ে দেয়। এইভাবে বায়ুমণ্ডলে মিশে যাওয়া মিথেন বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু বৃদ্ধি করে। এই জন্য মিথেনকে আমরা গ্রিন হাউস গ্যাসও বলি। মিথেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মতো অন্যতম গ্রিন হাউস গ্যাস, যার ভূমিকা সবচেয়ে বেশি। মানুষের জ্বালানি দহন, সিমেন্ট তৈরি কারখানাগুলো, দাবানল, অগ্নুৎপাত, এর থেকেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মিশছে। কীরকম না শক্তি প্রয়োজনে আমরা কি করি, প্রত্যেক দিনই পুড়িয়ে চলেছি তেল, কয়লা, গ্যাস, কাঠ। এই সব জ্বালানির দহনে প্রত্যেক দিনই হাজার হাজার টন কার্বন মনোক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে যাচ্ছে। সিমেন্ট তৈরির জন্য প্রচুর চুন লাগছে, মানে এই যে CaO। পোড়া চুন তৈরির সময় চুনা পাথরকে গরম করা হয়, আর রাসায়নিক বিক্রিয়া যেরকম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এই ঘটার সময় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেটাও বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে।
প্রাকৃতিক নানান ঘটনা যেরকম দাবানল নিজের থেকেই হয়, অগ্নুৎপাত নিজের থেকে হচ্ছে, এর মধ্য দিয়েও কিন্তু বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড মিশে যাচ্ছে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমুদ্রে শোষিত কার্বন ডাইঅক্সাইডের মুক্তি। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে মানুষের নানা কার্যক্রমের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপত্তি হচ্ছে সেটা হচ্ছে কত 48%, সেটা শুষে নিচ্ছে কে? সমুদ্রের জল। এর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ ততটা কিন্তু বাড়তে পারে না। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কার্বন ডাইঅক্সাইড শোষণকারী যে আলগি, যাকে আমরা শৈবাল বলি, সেগুলো কার্বন ডাইঅক্সাইড শোষণ ও ব্যবহার ক্ষমতা আগামী দিনে কমে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আরও বেড়ে যেতে পারে। তো এটা আমাদের জন্য বিপদের সংকেত। ওই জন্য আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বায়ুমণ্ডলে যেন খুব বেশি না বেড়ে যায়, অন্তত মানুষের ক্রিয়াকলাপের জন্য সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে সামুদ্রিক প্রাণীর খোলকের দহন। শামুক, ঝিনুক মৃত্যুর পর মানুষ তার প্রয়োজনে ওই খোলকগুলোকে পোড়ায়, ফলে বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু মিশে যায়। তাহলে এই আলোচনা থেকে আমরা এইটুকু জানতে পারছি যে কার্বন কিভাবে বিভিন্ন রূপে, সে মুক্ত অবস্থায় হোক কি বদ্ধ অবস্থায়, আমাদের চারিপাশে আমাদের বায়ুমণ্ডলে থাকছে। তারপরে কিভাবে সেই কার্বনটা আবদ্ধ হচ্ছে, আবার সেই কার্বনটা আবদ্ধীকরণের পর সেটা কিভাবে পরিবেশে আবার ফিরে যাচ্ছে। তো এই আলোচনা থেকে তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো যে কার্বন কিভাবে অবস্থান করে এবং কিভাবে আমাদের পরিবেশে মুক্তি লাভ করে। আমরা এই আলোচনা এইখানেই থামাচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে খুব ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে এই কার্বনের বহুরূপতা, সেই সংক্রান্ত আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই স্টুডেন্টস।